আমরা এই ক্লাসে জানবো দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের যে দ্বিতীয়তম ইউনিটটি রয়েছে জীবনের প্রবহমানতা। ওই জীবনের প্রবহমানতা ইউনিটটি থেকে আজকের আমরা যে পার্টটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিন্তু বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই টপিকটি পড়তে গেলে আমাদের কি কি বিষয় সম্বন্ধে জানতে হবে সেইগুলো আগে আমরা জেনে নিই। এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে জানবো তা হচ্ছে বৃদ্ধি কি অর্থাৎ গ্রোথ বলতে আমরা কি বুঝি, বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, এবং বৃদ্ধির বিভিন্ন দশাগুলি রয়েছে সেই দশাগুলি সম্বন্ধে আমরা জানবো। তারপরে যে বৃদ্ধি আর বিকাশ সম্বন্ধে জানবো আমরা, সেই বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলো আমরা দেখব। অবশেষ জানবো মানব বিকাশের বিভিন্ন দশাগুলি কি কি রয়েছে, সেগুলো কিন্তু আজ আমরা এই ক্লাসে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশান্ত অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি রোড। তাহলে প্রথমেই আমরা জানবো বৃদ্ধি বলতে আমরা কি বুঝি। বৃদ্ধি হলো যে উপচিতি বিপাক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন নির্দিষ্ট পদ্ধতিতে স্থায়ী এবং অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়াকে আমরা বৃদ্ধি বা গ্রোথ বলে থাকি আমরা। আর বিকাশ বলতে আমরা কি বুঝি, বৃদ্ধির যে পর্যায়ে একটি কোষ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট বহুকোষী জীবদেহ গঠিত হয় তখন তাকে বলবো আমরা বিকাশ বা ডেভেলপমেন্ট। তাহলে দেখো এখানে আমরা বৃদ্ধি বলতে আমরা কি বুঝতে পারলাম, বৃদ্ধিতে কিন্তু জীবের শুষ্ক ওজন বেড়ে যায়। আর বিকাশের ক্ষেত্রে বিকাশ হচ্ছে জীবের জটিলতা বেড়ে যাওয়ার প্রক্রিয়াই হচ্ছে কিন্তু বিকাশ। তারপরে আমরা জানবো বৃদ্ধির বিভিন্ন দশাগুলো সম্পর্কে জানবো। এই যে বৃদ্ধিটা ঘটে থাকে এর তিনটি ফেজ রয়েছে, তিনটি দশা রয়েছে। প্রথম দশা দেখো কোষ বিভাজন। তাহলে দেখো কোনো জীব বা জীবদেহ বা কোষ, ওই কোষটা বৃদ্ধির জন্য কিন্তু প্রথমেই কোষটাকে বিভাজিত হতে হবে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে সেল ডিভিশনগুলো দেখেছি ওই কোষ বিভাজন ঘটার জন্য। তাহলে দেখো মাইটোসিস কোষ বিভাজনের ফলেই কিন্তু কোষগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে জানি আমরা। তাহলে দেখো এই বৃদ্ধির তাহলে মেন কিন্তু কোষ বিভাজন হতেই হবে। আর কোষ বিভাজন প্রসেসটা যদি না হয় তাহলে কিন্তু কোনো জীবের বা কোষের কিন্তু আমরা বৃদ্ধি লক্ষণ করতে পারবো না বা বৃদ্ধি দেখতে পাবো না। তারপরে আসি দেখো কোষের আকার বৃদ্ধি। কোষটা যখন বিভাজন ঘটবে, কোষটা বিভাজিত হওয়ার পর দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। যেই দুটি অপত্য কোষের সৃষ্টি হলো সেই দুটো অপত্য কোষ কিন্তু বৃদ্ধি পেতে থাকবে এবং ওই দুটো আবার অপত্য কোষ মিলে আবার ফের বিভাজিত হতে থাকবে। এইভাবে কিন্তু কোষের আকার কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে। এটিও কিন্তু এক ধরনের বৃদ্ধির একটি দশা বা ফেজ বা বৃদ্ধির একটি লক্ষণ বলতে পারি। আসি দেখো কোষীয় বিভেদন। কোষীয় বিভাজন বলতে আমরা কি বুঝি, এই পর্যায়ে নির্দিষ্ট কার্য সম্পাদন এবং জৈবিক ও অঙ্গসংস্থানিক কার্য সম্পাদনের জন্য কিন্তু কোষের বিশেষ কিন্তু প্রাপ্তি ঘটে থাকে। এই পর্যায়ে কিন্তু কোষগুলো কি হয়ে থাকে, বিভেদীকরণের ফলেই কিন্তু বিভিন্ন কোষ থেকে কিন্তু যেমন দেখো বিভিন্ন কোষ থেকে কিন্তু কলাগুলোতে আবার রূপান্তরিত হতে থাকে। যদি দেখো উদ্ভিদের ক্ষেত্রে, যদি দেখো যে উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা কোষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্যারেনকাইমা, কোলেনকাইমা এই সমস্ত কলাগুলো গঠিত হতে থাকে আমরা দেখি। তাহলে এই প্রসেসে কোষীয় বিভাজনের জন্য কিন্তু জটিলতর হতে থাকে কোষগুলি। এরপর আমরা বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলো আমরা দেখে নেব। তাহলে দেখো প্রথম পার্থক্য, তাহলে তোমরা বৃদ্ধি ও বিকাশে তাহলে সংজ্ঞাগুলো দিয়ে দেবে, সংজ্ঞাটা দিয়ে দেবে। তাহলে আসি দেখো সম্পর্ক। বৃদ্ধি হলো কারণ আর বিকাশ হলো কিন্তু এই বৃদ্ধির ফল হচ্ছে কিন্তু বিকাশ। তারপরে আসছি পার্থক্যের বিষয়ে আসছি ধারণা। তাহলে দেখো এই বৃদ্ধির ধারণার কিন্তু দৈহিক ও শারীরিকের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বিকাশ কিন্তু দৈহিক, মানসিক ও সামাজিক বা প্রক্ষোভের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। তারপরে আসি দেখো সময়কাল। বৃদ্ধি কিন্তু একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত হয়, একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বৃদ্ধি হতে থাকে, কিন্তু বিকাশ কিন্তু আমৃত্যুকাল পর্যন্ত কিন্তু বিকাশটা ঘটতে থাকে। তারপরে পার্থক্যের বিষয়ে আসছি পরিবর্তনের ধারা। এই বৃদ্ধি কিন্তু পরিমাণগত আর বিকাশ কিন্তু পরিমাণগত আর গুণগত। ঠিক আছে, এই ছিল আমাদের বৃদ্ধি ও বিকাশের মূল পার্থক্যের বিষয়। দেখো মানব বিকাশের বিভিন্ন দশাগুলি দেখব। এই যে মানব বিকাশের বিভিন্ন দশা, তা আমরা কি জেনে থাকি যে বৃদ্ধির ফলেই কিন্তু আমাদের বিকাশটা ঘটে থাকে আমরা জানি। দেখো মানব বিকাশের টোটাল 5টি দশা রয়েছে। কি কি সেটা, প্রথম হচ্ছে দেখো সদ্যজাত, যেটাকে বলেছি ইনফ্যান্সি। আর দ্বিতীয়ত দেখো শৈশব অর্থাৎ চাইল্ডহুড। আর তৃতীয়ত জানবো বয়ঃসন্ধি অর্থাৎ অ্যাডোলেসেন্স। আর চতুর্থত জানবো পরিণত দশা বা অ্যাডাল্টহুড। এবং অবশেষে জানবো অন্তিম পরিণত দশা অর্থাৎ যেটাকে বলছি লেট অ্যাডাল্টহুড অথবা যেটাকে বার্ধক্য দশাও বলা হয়, সিনোসিস বলা হয়।
এবার দেখো এই যে মানব বিকাশের আমরা দেখতে পেলাম 5টি দশা। প্রথমেই দেখো যখন যখন কি হয়ে থাকে, সদ্যজাত অর্থাৎ জন্মগ্রহণ করার সময় কালকে বলা বলা হয়েছে এখানে। তাহলে সদ্যজাত বলতে কি বুঝি আমরা, কোনো জায়গোট বা ভ্রূণ মাতৃগর্ভে আমরা এনে 9 মাস 10 দিন থাকার পর অবশেষে যখন ভূমিষ্ঠ হয় অর্থাৎ অবশেষে যখন মাতৃগর্ভ থেকে যখন পরিবেশে আসে, তখন সেই প্রসেসকেই বলছি আমরা সদ্যজাত বা ইনফ্যান্সি। এই প্রসেসটা কিন্তু এই যে সদ্যজাত হওয়ার পর সদ্যজাত বয়সটাকে দেখো, যদি আমরা বয়স কাউন্ট করি, এটা কিন্তু 0 থেকে 3 বছর বয়স অবধি কিন্তু বয়সী যে সমস্ত শিশুদেরকে বলা হয় সদ্যজাত। এরা দেখো প্রথম 6 মাস কিন্তু এদের প্রধান খাদ্যই হচ্ছে কিন্তু মাতৃদুগ্ধ, কারণ মাতৃদুগ্ধ কিন্তু সুষম খাদ্য আমরা জানি। এই ফেজে কিন্তু এই দশাতে কিন্তু প্রথম 6 মাস শিশু মাতৃদুগ্ধ পান করে। তার পরবর্তীতে 6 মাসের পর থেকে কিন্তু বাড়ির তোলা খাবারগুলো দেওয়া যেতে পারে, ঠিক আছে, যেমন কোনো খাদ্যের মন্ড অংশ, আলু সেদ্ধ বা এই অংশগুলো কিন্তু, এই খাদ্যগুলো কিন্তু দেওয়া যেতে পারে। এবং দেখো তার পরবর্তীতে এখানে কিন্তু শিশু কিন্তু প্রায় 2 বছর থেকে 2 বছরের পর থেকে কিন্তু শিশু চলাফেরা করতে পারে, হাঁটাচলা শুরু হয়, ওদের হাঁটাচলাটা করতে পারে। এই বয়সে কিন্তু এই সদ্যজাত এই বয়সটাতে কিন্তু শিশুর কিন্তু প্রচন্ড ঘুমের প্রয়োজন হয়ে থাকে। এবং তারপরেই আমরা জানবো শৈশব অর্থাৎ চাইল্ডহুড। এদের ক্ষেত্রে কিন্তু দেখো এদের সময়কালটা কিন্তু 3 বছর থেকে 11 বছর অবধি বয়সীদের আমরা বলবো কিন্তু শৈশব অর্থাৎ চাইল্ডহুড। এই বয়সের ক্ষেত্রে কিন্তু প্রায় 3 থেকে 5 বছর বয়সী, এটা কিন্তু মেনলি কিন্তু এদের ক্ষেত্রে বৃদ্ধির দশাও বলা যেতে পারে। এই শৈশব দশাতে কিন্তু শিশুরা কিন্তু বৃদ্ধি লাভ করে। এই শৈশব দশাতে 3 বছরের পর থেকে কিন্তু শিশুদের মাথার আকৃতি কিন্তু প্রথম অবস্থায় বড় হয়ে থাকে মাথার আকৃতি, কিন্তু অবশেষে কিন্তু আস্তে আস্তে কিন্তু পরবর্তী সময়ে প্রায় 5-6 বছরের পর থেকে কিন্তু শিশুর মাথার আকৃতি, মাথার যে বৃদ্ধিটা ওটা কম হতে থাকে, বিকাশটা কম হতে থাকে, আর অন্যান্য অঙ্গের কিন্তু বিকাশ বড় হতে থাকে। এর ফলেই কিন্তু শিশুর সামঞ্জস্যটা বজায় থাকে। এই দশাতে কিন্তু শিশু সমস্ত ভালো করে চলাফেরা বা ইত্যাদি যে সমস্ত শারীরিক যে সমস্ত যে কার্যকলাপগুলো, যেমন খেলাধুলা, সাঁতার কাটা, এইগুলো কিন্তু এই বয়স থেকেই করতে পারে, শৈশবকাল থেকেই, ঠিক আছে। এতে কিন্তু শিশুদের ভালো পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য খাওয়ানো উচিত। তারপরেই আসি দেখো বয়স সন্ধিকাল অর্থাৎ অ্যাডোলেসেন্স। এই সময়টা হচ্ছে 12 থেকে 20 বছর বয়সী সন্তানদের বলা হয় কিন্তু বয়স সন্ধিকাল। তাহলে এই দশায় কিন্তু এটি হচ্ছে শিশুদের বেড়ে ওঠার মুখ্য মাধ্যম, বা এটি হচ্ছে কিন্তু এই দশায় কিন্তু শিশুরা সবচেয়ে বেশি কিন্তু গ্রোথ হয়ে থাকে। এই 12 বছর থেকে 20 বয়সী শিশুদের বা সন্তানদের ক্ষেত্রে কিন্তু বেশি গ্রোথটা দেখা যায়। এই বয়সে যেহেতু বৃদ্ধির মুখ্য ভূমিকা পালন করে থাকে এই সময়ে, তাই এখানে কিন্তু শিশুদের কিন্তু দৈহিক গঠনগুলো কিন্তু ভালো হতে দেখা যায়, স্বাস্থ্যবান ও পেশিবহুল কিন্তু গঠন দেখা যায়। এই বয়সেই কিন্তু গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশ ঘটে থাকে। এই বয়সে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন হরমোনগুলো ক্ষরিত হতে থাকে, আর মেয়েদের কিন্তু ডিম্বাশয় থেকে কিন্তু ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনগুলো কিন্তু ক্ষরিত হতে দেখা যায়। তাহলে দেখো এই যৌন হরমোনগুলো যেহেতু ক্ষরিত হচ্ছে, তাই এই ক্ষেত্রে কিন্তু গৌণ যৌন লক্ষণগুলো কিন্তু বহিঃপ্রকাশ হতে দেখা যায়, ঠিক আছে। তারপরে দেখো পরিণত দশা, অ্যাডাল্টহুড যেটাকে বলা হচ্ছে। এই পরিণত দশার সময়কাল হচ্ছে 20 বছর বয়স থেকে কিন্তু 60 বছর বয়স অবধি। এই দশায় কিন্তু মানব দেহে যৌন অঙ্গগুলি অর্থাৎ শুক্রাশয় ও ডিম্বাশয়ের কিন্তু পূর্ণ বিকাশ ঘটতে দেখা যায়। এই বয়সে কিন্তু মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় এবং এই বয়সে কিন্তু মানুষ কর্মনির্ভর হয়ে ওঠে। তারপরে আসি দেখো অন্তিম পরিণত দশা, যেটাকে আমরা বলছি লেট অ্যাডাল্টহুড অথবা বার্ধক্য দশা। এবার দেখো এই বার্ধক্য দশাটির সময়কাল হচ্ছে কিন্তু 60 বছরের পরবর্তী সময় পর্যন্তকে বলা হচ্ছে অন্তিম পরিণত দশা। সাথে কিন্তু মানুষের কিন্তু কোষের বৃদ্ধি দেখা যায় না। এই দশাতে কিন্তু বহু কোষের মৃত্যু ঘটে থাকে, তার ফলে কিন্তু একটি কিন্তু বার্ধক্যের ছাপগুলো দেখা যায়, যার ফলে দেখো এই বয়সে কিন্তু আবার প্রজনন ক্ষমতা কিন্তু হ্রাস পেতে থাকে। তার ফলে কিন্তু মানুষ কিন্তু একটি বার্ধক্য অর্থাৎ অন্তিম দশায় পৌঁছে যায়। এই বয়সে কিন্তু মানুষ তেমন চলাফেরা করতে পারে না, বা তেমন বেশি বৃদ্ধি না হওয়ার ফলে কিন্তু অন্যান্য কাজকর্মেও কিন্তু তেমন বেশি করতে পারে না। এই বার্ধক্য দশাটা ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু আগে কিন্তু বার্ধক্য দশাটা পরিলক্ষণ হয়ে থাকে। তাহলে দেখো এই টপিকটি থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম যে কোশ্চেনটি আসতে পারে, বৃদ্ধি বলতে কি বোঝো বা বৃদ্ধি কাকে বলে। দ্বিতীয় যে কোশ্চেনটি আসতে পারে সেটি হচ্ছে বিকাশ বলতে কি বোঝো। এবং তৃতীয় যে কোশ্চেনটি আছে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক নিরূপণ করো, বা বৃদ্ধি ও বিকাশের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে। তারপরে যে কোশ্চেনটি আসতে পারে, বৃদ্ধির বিভিন্ন দশাগুলি কি কি। নেক্সট কোশ্চেন হচ্ছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এবং অবশেষ যে কোশ্চেনটি আছে, মানব বিকাশের
বিভিন্ন দশাগুলো কি কি। এই ছিল আজকের আমাদের মূল পাঠের বিষয়। যদি ভিডিওটিতে বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওর কোনো নোটিফিকেশন সবার আগে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।